গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কায় তারেক রহমানের জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা প্রস্তুত, কেন্দ্র নিরাপত্তায় মাঠে থাকছে র্যাব, পুলিশ, বিজিবি। পূর্বাচলে দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে ডেকে মারধর, জোর করে স্ট্যাম্পে সই, থানায় অভিযোগ করায় হামলা ভাঙচুরের অভিযোগ বরকতের বিরুদ্ধে, আটকে রাখা হয় সাংবাদিকদেরও। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট, নিষ্পত্তি ছাড়া মার্জারের পথে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক, মত আইনজীবীর। একীভূত হতে আপত্তি আইএসবিএল এর। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সবার সঙ্গে আছে এরিন আয়াত। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা। বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ, নেতৃত্ব বাছছে দীর্ঘ ৮ বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল ৩টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার ৫ উপজেলা এবং ৩ পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান আলী, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এবারে ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় ৪০,০০০ ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
6 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে 8টি কেন্দ্রে ভোট দেবেন 39,874 জন শিক্ষার্থী। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে প্রার্থীদের আইডি ডিসেবল করা হচ্ছে। আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সিনেট ভবনে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দূরভিসন্ধি থাকলে ছাড় পাবে না কেউ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই যদি না দূরভিসন্ধি থাকে। যদি কারো দূরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস। বিকেলে টিএসসির সামনে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা। ভোটের আগের রাতে উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে ঘুরছেন শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, রাত 1টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা এসে এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে আছেন। কারণ কিন্তু একটাই, যে রাত পেরোলেই ডাকসু নির্বাচন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে পেছনেই কিন্তু যে অসংখ্য শিক্ষার্থীরা যারা আগামীকালকে নির্বাচনে ভোটার, বিশেষ করে যে দীর্ঘ 6.5 বছর পর যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তো যারা এখানে এসেছেন সবাই কিন্তু ভোটার। এবং এই উপলক্ষের কারণেই কিন্তু সবার মধ্যে একটি উচ্ছ্বাস কিংবা আনন্দ আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদিও কিছুটা শিক্ষার্থীর উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি, একটু আগেও কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য শিক্ষার্থী এখানে এসে জড়ো হয়েছিলেন। এবং বিশেষ করে আমি কিন্তু 10টার পর থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই টিএসসি ছাড়াও কিন্তু বেশ কয়েকটি জায়গা ঘুরেছি। মধুর ক্যান্টিন, সেদিকে হচ্ছে কার্জন হল, এছাড়া আশেপাশের যে ভিসি চত্বর এলাকাগুলোতে আমি ঘুরছিলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছিলেন। এবং তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু তাদের উচ্ছ্বাসটি প্রকাশ করছিলেন। তারা বলছেন যে তাদের দীর্ঘ সময়ের যে আকাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন সেটি হতে যাচ্ছে। এবং নানা ধরনের যে গুঞ্জন ছিল, আসলে কিভাবে হবে, স্বাভাবিকভাবে হবে কিনা, এবং তাদের কাঙ্ক্ষিত যেভাবে তারা চাচ্ছিলেন সেভাবে হবে কিনা, এই যে নানান ধরনের যে জল্পনা কল্পনা, সেটি পার করে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছে। এবং আমরা শেষ মুহূর্তে যে নাটকীয়তা দেখেছি, যে হাইকোর্ট থেকে স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে সেটি বাতিল করা হলো, তো কোনো ধরনের বাধা কিন্তু আর নেই। এবং এই আজকের রাতটির কিন্তু অপেক্ষা, এরপরেই কিন্তু আসলে যে শিক্ষার্থীরা ভোট দিতে যাবেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে ডাকসুর প্রতিনিধি নির্বাচিত করবেন, এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের স্বপ্নের যে ক্যাম্পাস সেটি গড়ে তুলবেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ যে 8টি দ্বার রয়েছে, প্রবেশদ্বার, সেই 8টি প্রবেশদ্বারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা বিএনসিসি থেকে শুরু করে যারা হচ্ছে যে স্কাউট সদস্য যারা এখানে রয়েছে, তার প্রত্যেকেই কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু আসলে বেশ কয়েকটি নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছে। এবং তারা যে বহিরাগত যেন কেউ প্রবেশ করতে না পারেন, সেই ধরনের নির্দেশনা কিন্তু তারা প্রচার করেছিলেন। এবং সব মিলে আমি বলতে পারি যে এই যে নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি, এই মুহূর্তে কিন্তু বেশ আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ডাকসুর আগের রাতের সবশেষ খবর।
ডাকসু নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাকিব। ডাকসু নির্বাচনে ভোট দিতে শুরুতেই আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন একজন শিক্ষার্থী। নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। পরে ব্যালট পেপার সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীদের। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে দিতে হবে 41টি ভোট আর সময় পাবেন 10 মিনিট। ভোট গ্রহণের শুরুতেই একজন শিক্ষার্থী পে ইন স্লিপ অথবা লাইব্রেরি কার্ড অথবা হল আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। পরে ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। সবশেষে সংগ্রহ করবেন ব্যালট শিট। একজন শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য সময় পাবেন 10 মিনিট। এরপর ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। নেওয়া যাবে না মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস। ব্যালট পেপার থেকে খুঁজে বের করবেন পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর। পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে 2টি আলাদা ব্যালট বক্স। ব্যালট পেপার ভাঁজ না করে নির্ধারিত বক্সে ফেলে সম্পন্ন করবেন ভোটদান প্রক্রিয়া। দৃষ্টি প্রতিবন্ধক শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ব্রেইল পড়তে না পারলে নেওয়া যাবে আরেকজনের সহযোগিতা। ডাকসু নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার কার্যালয়, তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র। তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন। যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন, আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়িতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসেই নতুন দল নিবন্ধনের কার্যক্রম ইসি শেষ করবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সোমবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন মুসা। জানান, এনসিপির নিবন্ধনের হালনাগাদ তথ্য নিতেই 3 সদস্যের প্রতিনিধি দল সচিবের সঙ্গে দেখা করেন। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কমিশনের একটি ধারাবাহিক ডায়ালগের আয়োজন করতে হবে, বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরকে সহ। যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিফিংয়ে বলেন, স্মৃতি বিলোপের যে কথা ছড়িয়েছে সেটি সঠিক নয়। নূরকে হাসপাতাল থেকে বাসায় নিতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি। এখন যেহেতু জ্বর আসছে, আমরা জ্বরটা সাবসাইড করার পরে আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো। ওনার শারীরিক অবস্থা ঘরে ফিরে যাবো, মেমোরি লস হওয়ার সম্ভাবনা নাই। গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। 4 থেকে 6 সপ্তাহ ওনার যে ফ্র্যাকচার যেটা আছে সেটা থেকে রিকভারির জন্য এরকম সময় লাগবে। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করছেন। এবছর দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে পূজা উদযাপিত হবে। সোমবার দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম জানান, এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 33,000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, কোনো রকমের কোনো মেলা হবে না। আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বিসর্জনের সময় দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে। ব্যাংক উদ্যোক্তাদের রিটে ঝুলে যাওয়ার পথে 5 ইসলামী ব্যাংকের ভাগ্য। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একীভূতের পক্ষে নয় বলে আবারও জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা। সোমবার সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। 2রা সেপ্টেম্বর থেকে দুর্বল 5 শরিয়াভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক মার্জারের পক্ষে থাকলেও বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ও এক্সিম। সোমবার আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা। 14,000 কোটি যদি লোন থাকে, 30-32 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার, তারা যে ডিজার্টেড হয়ে যাবে, এরা কোনদিন ইসলামী ব্যাংকে চলে আসবে না। আসল কথা হলো ওইটা, আমরা কিভাবে দেবো সেরকম কথা না, ব্যবসা করতেছে ব্যাংক দেবো টাকা। সাবেক পরিচালকরা জানান, সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। এছাড়া সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের। আমরা তো উপযুক্ত টু টেক ওভার দিস ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা করতেই হবে। যে কোনো ব্যাংকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা। এরই মধ্যে ব্যাংক রেজুলেশন 2025-কে চ্যালেঞ্জ করে 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে। ফলে রিট নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংকে মার্জারের পথে হাঁটতে হবে বলে মত আইনজীবীদের। একটা যখন ল চ্যালেঞ্জ হয়েছে, এক্সপেক্টেড যে লটা হাইকোর্টে সর্বোচ্চ আদালতে যখন পেন্ডিং, তখন সেই ব্যাপারে একটা সুরাহা হয়। কারণ এটা একটা পাবলিক পলিসির ব্যাপার, মানুষের স্বার্থের ব্যাপার। ভালো হবে কি মন্দ হবে সেগুলো আসলে যাচাই হওয়া প্রয়োজন আছে। ব্যাংক পুনর্গঠন হবে কি হবে না, তার থেকে তাদের আশঙ্কা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা আর থাকবে না, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মতে তাড়াহুড়ো না করে ব্রিজ ব্যাংক করতে বড় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে এলে আমানতকারী সহ নিরাপদ হবে শেয়ার হোল্ডাররাও। লক্ষ লক্ষ বিনিয়োগকারী সমস্যায় পড়ে যাবে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় $30 বিলিয়ন দরকার বাংলাদেশের, কিন্তু অর্থ প্রদানে কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছে না উন্নত দেশ ও দাতা সংস্থাগুলো। সোমবার সকালে PKSF মিলনায়তনে জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আর প্রেস সচিব মনে করেন, আন্তর্জাতিক ফোরামে ক্ষয়ক্ষতির চিত্র যথাযথভাবে তুলে ধরতে না পারার কারণ তহবিল পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, বদলে যাচ্ছে বৃষ্টিপাতের ধরন, চরম ভাবাপন্ন হয়ে উঠছে আবহাওয়া, মারাত্মক প্রভাব পড়ছে কৃষি ও অর্থনীতিতে।
ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সাল নাগাদ ডুবতে পারে দেশের 17% ভূমি। এতে বাস্তুচ্যুত হতে পারেন 2 কোটি মানুষ। সোমবার পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় $30 বিলিয়ন প্রয়োজন, কিন্তু অর্থ প্রদানে কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছে না উন্নত দেশ কিংবা দাতা সংস্থাগুলো। ইন্টারন্যাশনাল আমি যতটুকু মনে করি যে সাহায্য সহায়তা দর সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে বোধহয় $30 বিলিয়ন বোধহয় দরকার, না 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেরিয়ে যায়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক চিত্র আন্তর্জাতিক ফোরামে যথাযথভাবে তুলে ধরতে না পারার কারণে তহবিল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন প্রেস সচিব। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে, এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে এই ফান্ডিংটা পাওয়ার কথা সেই ফান্ডিংয়ের জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কথা না বলে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন নীতি নির্ধারকরা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলে আগামী নভেম্বরে হতে যাওয়া COP30 সম্মেলন সামনে রেখে 26 দফা দাবি সংবলিত জলবায়ু সনদ প্রকাশ করেছেন বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ু কর্মী। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জলবায়ু সম্মেলন বাংলাদেশ ইউথ COP 2025 এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ প্রকাশ করা হয়। যুব সংগঠন ব্রাইটার্স এবং উন্নয়নমূলক সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সনদে জলবায়ু ন্যায়বিচার, লিঙ্গ সমতা, পরিবেশ সুরক্ষা, নীতি নির্ধারণে যুবদের অংশ নেওয়া বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। অনুষ্ঠানে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতার জন্য তরুণদের দাবি দেওয়া তুলে ধরেন বক্তারা। বাজেটের শতকরা 40% 30% 45% আমরা জলবায়ু পরিবর্তনের জন্য খরচ করছি। যে বাংলাদেশ সরকার যে টাকা খরচ করে ক্লাইমেট চেঞ্জের জন্য কতটা খরচ করে, এখানে আবার একটা শুভঙ্করের ফাঁকি আছে। অসুখ বিসুখ কিভাবে বেড়ে যাচ্ছে, তাপমাত্রা কিরকম ভাবে বেড়ে গেছে, পানির সংকট বেড়ে গেছে, এই সব যে ক্ষতিগুলো হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য আমাদের দেশে যারা নীতি নির্ধারক, রাজনৈতিক দল, তাদেরকে তো পরিকল্পনা নিতে হবে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেল খরচের নামে কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে দুদক। অভিযানে ড্রাইভার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে 2 দিনের ব্যবধানে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদকের 2 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে জুনে 40 দিন নগর ভবন বন্ধ ছিল। দুদকের অভিযোগে বলা হয়, এ সময় কর্মকর্তারা অফিসে না থাকলেও প্রতি মাসের মতো সে সময়ও প্রায় 5 কোটি টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়। রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনে দুদকের অভিযানে মেলে এই অনিয়মের প্রমাণ। এর ভিত্তিতে নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভারদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে অভিযানকারী দল। তেল বরাদ্দ সংক্রান্ত যেসব কাগজপত্র, স্লিপ সবই তারা সংগ্রহ করে নিয়ে এসেছে। এনফোর্স টিম তারা আগামী কয়েকদিনের মধ্যেই এই এনফোর্সের বিষয়ে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন। এদিকে 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিটুর বিরুদ্ধে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 4 কোটি টাকারও বেশি টাকার সম্পদ অর্জন, মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলা থেকে অব্যাহতির প্রলোভনে ঘুষ ও ফ্ল্যাট গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলে উপার্জন বেশি হওয়ার পাশাপাশি দেশের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বলেন, গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং 4% এবং কার্গো হ্যান্ডলিং 6% বেড়েছে। নৌ মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী জুলাই মাসে পায়রা বন্দরের পূর্ণাঙ্গ অপারেশন চালু হবে বলেও জানান তিনি। 17 বছর 18 বছর একটা অপারেটর ছিল, আমি বলি না সে একেবারে সব খারাপ কাজ করে ফেলতে, বাট ওখানে মাফিয়া চক্র তৈরি হয়েছে। ডিজিটাল হিসাবে চলে গেছে, যেমন পেমেন্টটা এখন ব্যাংকের মাধ্যমে হবে ডিজিটালি, এটা কোনো এখন ম্যানুয়ালি নাই। ইন্টারন্যাশনাল যারা অপারেটর, যারা 100-150 পোর্ট অপারেট করতেছে বিশ্বে, তাদের মতো যদি একজন কেউ আমাকে বেশি পয়সা দেয় তো আপনার আপত্তি কোথায়? আর্নিং তো বেশি হবে আপনার। ইনফ্যাক্ট তাছাড়া প্রযুক্তি বাড়বে, কারণ সে বাইরে থেকে লোক আনতে পারবে না, সে আপনার লোক ইউজ করবে। পায়রা বন্দর টার্মিনাল নির্মাণ 2টি প্রকল্প সমাপ্তির পথে। পায়রা বন্দর আগামী জুলাই 2026 নাগাদ অপারেশন হবে বলে আমরা মনে করি। দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে অফিসে ডেকে মারধর ও জোরপূর্বক শতাধিক স্ট্যাম্পে সই করিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বরকতুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে থানায় অভিযোগ দিলে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। আর এই নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আটকে রাখা হয় সময় সংবাদের টিমকে। স্বপন আহমেদের রিপোর্ট। ঘটনার সূত্রপাত 24 আগস্ট। পূর্বাচল 13 নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান। এতেই বিপদের শুরু দুই ভাইয়ের। দোকানটি ভাড়া নিতে 30 আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএস এ নিজের অফিসে ডেকে নেন বরকতুল্লাহ। দুই ভাইয়ের অভিযোগ, সেখানে গেলে মারধর, হুমকি ধামকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের। মারধর করার দোকানে কি চান আপনারা? তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এটা দখল নিব। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি। যদি আমার আর একবার থানাতে ফোন দেয় তাহলে নিশ্চিত থাক এরপরে এটা পুলিশ সব জ্বালাই দেবে। অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুড পার্কে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাহকেও ধরে বলে যে আমার নামে জিডি করছস, জিডি তো দেবো, এই কথা বলে সে টানা হিচড়া করে আমাকে এই জায়গায় নিয়ে আসে। বাড়িধারা ডিওএইচএস এর 11 নম্বর রোডের 533 নম্বর বাসায় অভিযুক্ত বকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লাহর অফিস। সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। এটা একবারই অসত্য কথা। আমাকে ওনারা অফার করছিল যে সরকারি জায়গা আমি কিনবো কিনা, তাই আমি বলছি না, এটা তো কিনা যায় না। ফোনালাপ শেষে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় বাধার মুখে পড়ে সময় সংবাদের প্রতিবেদক। বাইরে থেকে দরজা আটকে দেন বরকতুল্লাহর লোকজন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হয়েছে। এর আগেও বরকতুল্লাহর বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় ভবন নির্মাণের সময় দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে মালয়েশিয়ার জোহর বারু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা জানান, ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ক্রেন থেকে কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে ভারী বালতির নিচে চাপা পড়ে মারা যান বিল্লাল। নিহতের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামে। বিল্লাল 2023 সালে মালয়েশিয়ায় গিয়ে জোহর বারু এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। লাশ দ্রুত দেশে আনার দাবি জানান স্বজনরা। মার্ক্সবাদী তাত্ত্বিক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। বিশিষ্টজনরা বলছেন, সৃষ্টিকর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন বদরুদ্দিন ওমর।
বিদায় কমরেড বদরুদ্দিন ওমর, একাধারে যিনি ছিলেন বাম ধারার রাজনীতিক, চিন্তায় দর্শনে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এক উজ্জ্বল নক্ষত্র। 94 বছরের জীবনে তিনি লড়ে গেছেন দলমতের ঊর্ধ্বে উঠে। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, বিএনপি, এনসিপি, বাম সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, সবসময় ন্যায়ের পক্ষে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন শির দ্বারা সোজা করে লড়ে যাওয়া একজন যোদ্ধা। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসেছেন। মেহনতি মানুষকে সেই সংগ্রামে সামিল করার জন্য তিনি কাজ করে গেছেন। বাংলাদেশের 5 দশকের রাজনৈতিক গতি প্রবাহ তার লেখনের মাধ্যমে জীবন্ত হয়ে থাকবে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। অনেক সত্য ছিল, যে সত্যগুলো বদরুদ্দিন ওমর সাহেব অন্ধকার থেকে আলোতে এনেছেন। যারা এই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য লড়বেন, চিন্তা করবেন, তাদেরকে অবশ্যই বদরুদ্দিন ওমরের লেখার সাথে পাঠ করতে হবে। শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। রবিবার সকালে বাংলাদেশের স্পেশালিস্ট হাসপাতালে মারা যান তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথ ল্যাব সংকট এখন প্রকট। তাই এনজিওগ্রাম কিংবা হার্টের রিং স্থাপনের মতো সেবার জন্য রোগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। এদিকে চলতি মাসে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠান। শাহিনুর ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছি না। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, 7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল। মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন। এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি। 4টা ধরা পড়ছে, তখন বলতেছে যে রিং বসাতে হবে আর নাহলে আপনার সার্জারি করতে হবে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। তো চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে 3,000 টাকা থেকে 88,000 টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করব অথবা কোয়ালিটি জাজ করব। এর জন্য আমার একজনের স্কিল লোক তৈরি করা দরকার। বিজেপি কিন্তু সেই লোক এখনো তৈরি হয়। তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিয়েছে যে তোমাদের এই রেট করা আছে। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় চাপ ও জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে নেয়া এই সিদ্ধান্তে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বিদেশি শ্রমিকদের ভবিষ্যতেও প্রভাব পড়তে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট।
দলের ভেতরে ভাঙন এড়াতে পদত্যাগের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর সংস্কার ও নীতি পরিবর্তনের নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সমালোচনার অভ্যন্তরীণ চাপ সামলাতে ব্যর্থ হন তিনি। এতে দেশটির রাজনীতিতে দেখা দিয়েছে চরম সংকট। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তাকাইচি, কোইজুমি ও হায়াশির মতো প্রার্থীদের নাম এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে। ফলে উত্তরসূরি নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা। এখন চারদিকে শুল্ক নিয়ে অস্থিরতা চলছে। আমি আশা করি পরবর্তী প্রধানমন্ত্রী এমন একজন হবেন যিনি শুল্ক ইস্যুগুলো সঠিকভাবে সামলাতে পারবেন এবং কূটনৈতিক বিষয়গুলো আরও দক্ষভাবে পরিচালনা করবেন। বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশের শ্রমিক জাপানে কর্মরত। নতুন নেতৃত্ব বিদেশি শ্রম নীতিতে পরিবর্তন আনলে সরাসরি প্রভাব পড়বে প্রবাসীদের উপর। তাই দেশটির রাজনীতির পরিবর্তন কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে যে সরকারটা ছিল আবে, তো তার কাছ থেকে আমাদের যে সাপোর্টগুলো পাইছিলাম সেই সাপোর্ট এখন আর পাচ্ছি না। আগে ছিল হচ্ছে আপনার সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। জনমনে এ পদত্যাগ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ শঙ্কা প্রকাশ করছেন দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। বিশেষ করে জাপানের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন আসবে সেটি এখন আলোচনার কেন্দ্রে। জাপানের নেতৃত্বের এই পরিবর্তন শুধু এই দেশটির জন্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছে এক নতুন কৌতূহল। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। এদিকে দক্ষিণ কোরিয়ায় বাড়ছে বেকারত্ব। 30 বছরের কম বয়সীরা চাকরির বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। টানা 15 মাস ধরে দেশটিতে কমেছে কর্মসংস্থান। জুলাইয়ে চাকরির হার নেমে দাঁড়িয়েছে 45.8%। এতে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতার গুরুত্ব বেড়ে যাওয়ায় অনেকে এখন কারিগরি শিক্ষায় ফিরছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরীয়দের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার। দেশটির 5 লাখেরও বেশি তরুণের নেই কর্মসংস্থান, যা গত 4 বছরের মধ্যেই রেকর্ড। স্থায়ী ও মানসম্মত চাকরি পেতে নানা জটিলতায় পড়ছেন 30 বছরেরও কম বয়সী তরুণেরা। কোরিয়ার জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে টানা 15 মাস ধরে কর্মসংস্থানের হার কমেছে। জুলাইয়ে এই হার দাঁড়িয়েছে 45.8%। উৎপাদন, আবাসন ও অন্যান্য খাতে শ্রম চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক পাশ করলেও তাদের জন্য চাকরির বাজার সীমিত। সরকারি ও বড় কর্পোরেট চাকরি তরুণদের কাছে কাঙ্ক্ষিত হলেও সেখানে প্রতিযোগিতা ব্যাপক। কোম্পানিগুলো চাচ্ছে প্রযুক্তি খাতে কারিগরি দক্ষ সম্পন্ন কর্মী। কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতায় গুরুত্ব বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী এখন কারিগরি কলেজে ফিরে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ান কাউন্সিল ফর ইউনিভার্সিটি কলেজ এডুকেশনের তথ্য মতে দেশ জুড়ে 88,000-এরও বেশি তরুণ শিক্ষার্থী কারিগরি কলেজে ভর্তি হয়েছেন, যা 2018 সালের তুলনায় দ্বিগুণ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে দাওয়াতে ইসলামী দক্ষিণ কোরিয়া। রবিবার দেশটির খিম শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। এছাড়াও শনিবার ইনসানে সংদু কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি সহ 8 শতাধিক অভিবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়। कतारें बनाई जाए, 3-4 कतारें न बनाएं। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যালিফোর্নিয়ায় বিএনপির নতুন কমিটির যাত্রা শুরু ও দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়া ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বজুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন ও আব্দুল বাসিত সহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও ব্যান্ড ফ্রিডম এজ।
রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি নানামুখী উন্নয়নেও অংশ নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অদূরে উডলে পার্কে বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার বার্ষিক উৎসবে এমন মন্তব্য করেন তারা। স্থানীয় সময় রবিবার দিনব্যাপী আয়োজনে যোগ দেন প্রবাসীরা। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থী ও বিশিষ্টজনদের বিশেষ অ্যাওয়ার্ড, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইটালির ভেনিসের ভাসমান দ্বীপ লিডোতে পর্দা নামল ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১১ দিনব্যাপী আসরে বিশ্বের ২৭ দেশের ৬৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সিনেমা, সংস্কৃতি আর উৎসবের আবহে ভেনিস আবারও পরিণত হয় চলচ্চিত্র জগতের মিলন মেলায়। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। আদ্রিয়াতিক সাগরে ভাসমান অনিন্দ্য সৌন্দর্যের নগর ভেনিস। লিডো দ্বীপে ১৯৩১ সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৃথিবীর প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে স্থান করে নিয়েছে। এবছর ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর টানা ১১ দিন উৎসবে বিশ্বের ২৭টি দেশের ৬৬টি সিনেমা প্রদর্শিত হয়। হলিউড থেকে বলিউড, ইরান থেকে জাপান, কোরিয়া, ইউরোপ প্রায় সব মহাদেশের চলচ্চিত্রই এখানে জায়গা পেয়েছে। রক্ষণশীল সৌদি আরবের অভিনেত্রীর উপস্থিতি বিশেষ আলোচনার জন্ম দেয় উৎসব প্রাঙ্গণে। আমি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এসেছি। এখানে অসংখ্য সিনেমার লোকজন এসেছে। ভেনিসের সাগর পাড়ে শান্তিপূর্ণ পরিবেশে এমন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এবছর ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার, জুলিয়া রবার্টস, অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো অ্যাডোবেরি, কেট ব্লানচেট, অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস, শার্লট র্যাম্পলিং, ভিকি ক্রিপস, ইয়োগার্স ল্যান্থিমোস, ক্যাথরিন বিগেলোর মতো বিখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অনেক তারকা, পরিচালক ও প্রযোজকও। বিশ্বের জনপ্রিয় তারকাদের উপস্থিতি, নির্মাতাদের কথামালা, মিডিয়া কর্মীদের চুলচেরা বিশ্লেষণ ও গ্র্যান্ড ক্যানেলের গোন্দল নৌকায় চড়ে আড্ডা, সব মিলিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে ওঠে বিশ্বের চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির মিলন মেলা। সময় সংবাদ, ইতালি। এবারে খেলার খবর। নেপালের সরকার বিরোধী আন্দোলনের জেরে বাতিল হলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েও জানায় আনফা, দেশটির উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় ভুগছে বাংলাদেশ দল। ১০ তারিখের পরিবর্তে মঙ্গলবার বিকেলে দেশে ফিরছে জামাল ভূঁইয়ারা। অক্টোবরে এএফসি কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুতি নিয়ে সচেষ্ট বাংলাদেশ ফুটবল দল। সে কারণেই নেপালের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে ফুটবল ফেডারেশন। এবার সেই প্রস্তুতিতেই বিপত্তি লাল সবুজ বাহিনীর। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্য ছিল জামাল তপুদের। সরকার বিরোধী আন্দোলনে এবার বিপাকে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ড্রয়ের পরদিন অনুশীলন করেনি হাভিয়ার কাবরেরার দল। জামাল, ফাহিমরা বিশ্রামে থাকলেও অনুশীলন করে স্বাগতিক দল। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সারে হিমালয়ের দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সূচি নির্ধারিত ছিল বাংলাদেশ দলের জন্য। বিকেল ৩টায় প্র্যাকটিসের কথা থাকলেও দেশটির উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয় সেশন। ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণেই মূলত অনুশীলন স্থগিত করা হয়। হোটেলেই রিকভারি সেশন করে পুরো দল। ম্যাচ খেলার জন্য নিজেদের সব ধরনের প্রস্তুতি সেরে নিলেও অনিশ্চয়তা ছিল ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই। সন্ধ্যা নাগাদ শঙ্কাই হলো সত্যি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে আনফা। Yes, the Bangladesh versus Nepal match has been cancelled and ANFA is about to release a press release regarding it. অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফার্স্ট আমরা এনশিওর করলাম যে আমাদের সিকিউরিটির ব্যাপারে যদি এরকম হয় সেই সিকিউরিটিতে ক্লোজ ডোরে তারা যে খেলার একটা প্ল্যানিং করছে সেই প্ল্যানিং এ আমাদের যাওয়া ঠিক হবে না। সেই সিকিউরিটি কনফার্ম করতে না পারার পরেই তারা ম্যাচটি ক্যান্সেল করলো। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুরো দলকে ৯ সেপ্টেম্বর দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে আবুধাবির গরম এড়ালো বাংলাদেশ দল। ব্যাট বলে ঘাম না ঝরিয়ে টাইগাররা নিজেদের গুটিয়ে রাখে শীতাতপ নিয়ন্ত্রিত জিম সেশনে। যদিও দ্বিতীয় ধাপে আসা ক্রিকেটারদের সফরের ক্লান্তি এড়াতে এমন সিদ্ধান্ত বলে দাবি মিডিয়া ম্যানেজারের। জিমের পাশাপাশি এদিন রিকভারি সেশনও করে লিটন কুমার দাসের দল। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন।
আবুধাবির এই স্টেডিয়ামে দীর্ঘ 11 মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে বাংলাদেশ দলও আগামী 11 তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন। তবে আবুধাবির বর্তমান যে গরম, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে। এবং যখন 9 তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল, বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে, তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বোলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি। অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে নিয়েছে। হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ, অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে। তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে। গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে 2 ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই 9 তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে। তবে অজুহাত যাই দেয়া হোক না কেন, এই গরমের মাঝে যদি ব্যাটিং বোলিং সেশন তারা করতো, তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো 11 তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে। বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময়, এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে। যখন ক্যাপ্টেন স্মিথ, তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে, সেখানে অন্তত 1.5 ঘন্টার বেশি জার্নি করতে হবে। এরপর ফিরে এসেই হবে অনুশীলন, অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেন্যুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন। এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেসাররা, কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। এবং পূর্বাচলে দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে ডেকে মারধর, জোর করে স্ট্যাম্পে সই, থানায় অভিযোগ করায় হামলা ভাঙচুরের অভিযোগ বরকতের বিরুদ্ধে। আটকে রাখা হয় সাংবাদিকদেরকেও। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।